নমস্কার, আপনাদের সঙ্গে আছি আমি দীপান্বিতা রায়। আজকে একটি কালজয়ী উপন্যাসের কাহিনী নিয়ে আলোচনা করব। উপন্যাসটি একসময় আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ সময়কে তুলে ধরেছে এই উপন্যাসটি। সেই উপন্যাসটির নিয়েই আজকে একটুখানি আলোচনা করব। গ্রীষ্মকালে পদচিহ্ন গ্রামের কাহিনী এখানে বলা হয়েছে। দুর্ভিক্ষের ছায়া আছে। মহেন্দ্র সিংহ একজন ধনী ব্যক্তি। তার একজন স্ত্রী, তার নাম কল্যাণী দেবী, এবং তার একটি শিশুকন্যা আছে। কাহিনীটি নির্মিত হয়েছে কলকাতা, কাশিমবাজার, মুর্শিদাবাদকে কেন্দ্র করে। সেইখানে সমস্ত মানুষের প্রাণ রক্ষা কিভাবে হয়েছিল এই উপন্যাসে সেটা তুলে ধরা হয়েছে। এটা প্রথম উপন্যাসে ভূমিকাতে উপন্যাসের প্রথম যে পরিচ্ছেদ আছে সেই পরিচ্ছেদে এই কাহিনীরই বর্ণনা আছে। দ্বিতীয় পরিচ্ছেদে আমরা দেখতে পাই মহেন্দ্র একটা ঘন বন জঙ্গলের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে। সেখানে তার স্ত্রী কল্যাণীকে তিনি কোথাও খুঁজে পেলেন না। এখানেই দ্বিতীয় পরিচ্ছেদে এটাই বর্ণনা করা হচ্ছে। তৃতীয় পরিচ্ছেদে আছে বনের দস্যুরা কল্যাণীকে হরণ করেছে। সেখানে তারা জয়কালী রব শুনতে পাচ্ছে। মানুষের মধ্যে মারামারি শুরু হয়েছে এবং সবের মাংস নিয়ে টানাটানি শুরু হয়েছে। নরমাংস খাওয়ার একটা বাসনা বা প্রবৃত্তি সেই সময় আমরা এই উপন্যাসে লক্ষ্য করি। এবার চতুর্থ পরিচ্ছেদ। সেই অন্ধকার বনের মধ্যে কল্যাণী যখন পথ খুঁজে পাচ্ছে না, তখন সে ঈশ্বরকে ডাকতে শুরু করলো। তখনই এক ঋষির দেখা সে পেল, কল্যাণী দেখতে পেল একজন ঋষিকে। ব্রহ্মচারী কল্যাণীকে জিজ্ঞাসা করলেন, তোমার স্বামী কোথায়? তখন কল্যাণী জানায় তার স্বামী দুধের সন্ধানে বাইরে বেরিয়ে গেছিলেন এবং দস্যুরা এই বনে তাকে হরণ করে আনে। তিনি প্রতিশ্রুতি দেন যে তার স্বামীকে ফিরিয়ে আনবেন। ব্রহ্মচারী কল্যাণীকে আশ্বস্ত করে জানায় যে তার স্বামীকে তিনি ফিরিয়ে আনবেন। এবার ষষ্ঠ পরিচ্ছেদ। ভবানন্দ হলেন সুপুরুষ। ব্রহ্মচারী বললেন, ভবানন্দ, তুমি মহেন্দ্র সিংহের সংবাদ রাখো। ভবানন্দ জানায় গ্রামের কিছু চাষবাস কাজকর্মে যারা নিযুক্ত সেই সমস্ত লোক এই কাণ্ডটা ঘটিয়েছে, মানে কল্যাণীকে অপহরণ করেছে। ব্রহ্মচারী জানায় যে চোরেদের হাত থেকে তিনি বাঁচিয়েছেন। জীবনানন্দ থাকলে সব কাজ হয়ে যেত। বলছে যে ভবানন্দ এবং ব্রহ্মচারীর মধ্যে যে কথোপকথন হয়েছে সেখান থেকে জানা যায় যে গ্রামের কিছু কৃষক সম্প্রদায়ের সঙ্গে যুক্ত এইসব মানুষ কল্যাণীকে অপহরণ করেছে এবং তার স্বামীর নাম হচ্ছে মহেন্দ্র সিংহ, এইটুকুনি জানতে পারা গেছে। তার সন্ধানই এবার করা হবে। এবার বলছে যে জীবনানন্দ এমন একটা চরিত্র এই উপন্যাসে, বলছে উনি যদি থাকতেন তাহলে খুব তাড়াতাড়ি এই সমস্ত সমস্যা সমাধান করা যেত। এটা ষষ্ঠ পরিচ্ছেদ থেকে আমরা জানতে পারি। এবার সপ্তম পরিচ্ছেদ। মহেন্দ্র বসে না থেকে রাজাদের সাহায্য নিয়ে স্ত্রী কন্যার অনুসন্ধান করবে বলে মনস্থির করলেন। 1176 বঙ্গাব্দে বাংলা প্রদেশে
যখন বিদেশি শক্তির শাসন শুরু হয়নি, তখন বাংলার দেওয়ান এবং বাংলাকে রক্ষা করতে যারা অক্ষম হয়েছিল তাদেরকে গুলি করে হত্যা করা হয়। এবং তখন তাদের প্রধান কাজ ছিল যে সেই সমস্ত টাকাকে সংগ্রহ করা, কিছু ধনবান ব্যক্তির মানুষদের কাছ থেকে টাকাকে সংগ্রহ করে এনে সেই একটা তহবিল তৈরি করা। এই কাজের সঙ্গে কিছু মানুষ যুক্ত ছিল। এবং বাংলা থেকে যে সমস্ত কর বিদেশি শক্তিদের হাতে পৌঁছে যেত, সেই টাকাগুলোকেই মূলত এরা হরণ করত। এই সময়ে এই দস্যুদের উদ্ভব হয়। যে দস্যুরা বাংলা থেকে যে সমস্ত ট্যাক্স যেত বা ট্যাক্স বা কর যেত, সেই করগুলোকে রাস্তার মধ্যেই হচ্ছে লুটপাট করে নিত, বা লুটপাট করে নিয়ে নিজেদের মধ্যে একটা সংগঠন তৈরি করে নেওয়ার জন্য একটা গোষ্ঠী তৈরি হয়েছিল সে সময়। এবার বলছে যে প্রাপ্য কর আদায়ের জন্য তারা কিছু কালেক্টর সে সময় কিন্তু নিয়োগ করে। সে সময় একটা পদ তৈরি হয় যারা হচ্ছে মানুষদের কাছ থেকে টাকাকে সংগ্রহ করে আনবে। সেই সংগ্রহকারী মানুষদের যে পদ আছে সেটা হচ্ছে কালেক্টর। এবার কিন্তু তখন বাংলায় শাসন ভারের দায়িত্ব বাংলার নবাবের ওপর। তখন নবাবদের আধিপত্য ছিল। খাজনা আদায় করে সেই সমস্ত কর কোথায় যেত? কলকাতায় যেত। এবার এই পুরো ঘটনাটা আমরা সপ্তম পরিচ্ছেদ থেকে জানতে পারছি। এবার অষ্টম পরিচ্ছেদে আমরা যাচ্ছি, সেখান থেকে আমরা জানতে পারি যে ব্রহ্মচারীর আজ্ঞা পাওয়ার পর যেখানে মহেন্দ্রর সন্ধান পাওয়া যাবে সেইখানের দিকে ভবানন্দ তার গন্তব্যটা স্থির করলেন। সেই সময় আধুনিক রাস্তা ছিল না। ভবানন্দ তাল পাহাড় থেকে চট্টির দিকে যাওয়ার সময় ধনরক্ষাকারী সিপাহীদের সঙ্গে দেখা করলেন। সিপাহীরা মহেন্দ্রকে ডাকাত ভেবে ধরেছিল। ভবানন্দকে সেই একই সন্দেহ করল। তারপর ভবানন্দ মহেন্দ্রকে বলল যে তাকে সে চেনে, এবং তারপর তাদের বাঁধন চাকার দড়িতে বন্ধন ছিন্ন করে বাহির হলো। মানে এখানে দেখা যাচ্ছে যে ভবানন্দ এবং মহেন্দ্র দুজনকেই হচ্ছে অপরাধী ভেবে কি একদল মানুষ হচ্ছে তাদেরকে হরণ করেছে, একদম বন্দি করে নিয়েছে। তো এবার মহেন্দ্রর সঙ্গে ভবানন্দের কথোপকথন হচ্ছে যে ভবানন্দ বলছে যে আমি আপনাকে চিনি। যখন বলছে যে আমি আপনাকে চিনি, তখন এবার দুজনের বাঁধনটাকে খুলে দিল চাকার সাহায্যে। কারণ তখন অশ্বের টানা গাড়ি করে যেত বা গরুর গাড়িতে যেত। এবার চাকার যে ঘর্ষণ আছে, সেই ঘর্ষণের কাছে বন্ধনযুক্ত হাত যেটা আছে সেটা দিয়ে ওরা মুক্ত করে, নিজেদেরকে মুক্ত করে, চাকার সাহায্যে নিজেদেরকে মুক্ত করে। এইভাবে ওদের কথোপকথন হয় দুজনের। পাহাড়ের নিচে একটি মানুষ একা দাঁড়িয়ে আছে। সেখানে বিশাল ধস্তাধস্তির পর ধন উদ্ধার হলো। এই যে আগের পরিচ্ছেদেই দেখা যাচ্ছে যে কিছু মানুষ ধন হরণ করেছিল, সেই সমস্ত গাড়ি যখন যাচ্ছে আর তার পাশ দিয়ে ভবানন্দ আর হচ্ছে মহেন্দ্ররাও যাচ্ছে, এবার এখান থেকে কিছু মানুষদের মধ্যে একটা ধস্তাধস্তি হয়েছে। এবার সেখান থেকে টাকা বা ধন সম্পত্তি কিন্তু উদ্ধার করেছে ভবানন্দ, এবং তার সঙ্গে মহেন্দ্রকেও উদ্ধার করেছে। জীবনানন্দ একা দাঁড়িয়েছিল। তাহলে জীবনানন্দর কাছে কিন্তু খবর ছিল যে ওই গাড়িটা আসছে। জীবনানন্দ জানতো না যে সেই গাড়ির মধ্যে ভবানন্দ বা তার পাশের গাড়ির মধ্যে ভবানন্দ মহেন্দ্র দুজনে আছে। জীবনানন্দর কাছে খবর ছিল যে ওই গাড়িটাকে উদ্ধার করা। এবার সে একা দাঁড়িয়েছিল। ভবানন্দ সেই ধন উদ্ধার করলো এবং জীবনানন্দ সেই ধন নিয়ে যাবে বলে জীবনানন্দের জায়গায় ভবানন্দ দাঁড়ালেন। এবার ভবানন্দ ওই জায়গাটা দাঁড়িয়ে রইল, বাকিটা পথ এবার জীবনানন্দ যাবে। ভবানন্দের এই পর্যন্ত কাজ ছিল, এবার জীবনানন্দ কাজ শুরু হলো। জীবনানন্দ এবার যাচ্ছে। এবার আসছি নবম পরিচ্ছেদে।
ভবানন্দ একজন ডাকাত এটা ভেবেছে মহেন্দ্র। যেহেতু টাকা পয়সাকে এরকম লুটপাট করা হয়েছে, তাই ভবানন্দকে মহেন্দ্র কি ভাবছে, যে ডাকাত ভাবছে। তবুও সে কৃতজ্ঞতা স্বীকার করতে চায়, তবু কোথায় যেন একটা কৃতজ্ঞতা স্বীকার করতে চায়। এই যে এই দুজনকে উদ্ধার করতে পেল, এই জীবনানন্দের সাথে তার দেখা হলো, ওর বা বন্ধন থেকে কে মুক্ত করলো, সব ভুল বোঝা সত্ত্বেও কোথাও যেন একটা ভরসা করতে ইচ্ছা করে মহেন্দ্রর। কিন্তু যখন ভবানন্দ তার স্ত্রী ও পুত্রের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য এগিয়ে যায়, তখন মহেন্দ্রর মনে হয় এরা কিরকম ডাকাত। এবার মহেন্দ্রর স্ত্রী পুত্রের সঙ্গে দেখা করতে চাইছে। এবার তার যেন কোথায় ভবানন্দের প্রতি বিশ্বাসটা আবার ফিরে পাচ্ছে। মহেন্দ্র বলছে এটা কিরকম ডাকাত, যে তার ছেলে, তার সন্তান, তার পত্নীর সাথে দেখা করিয়ে দিচ্ছে, এটা কিরকম ডাকাত। এবার 10ম অধ্যায়। জ্যোৎস্নাময়ী রাত্রে দুইজন চলল। তখন ভবানন্দ একটি গান গাইলেন। মহেন্দ্র অবাক। মহেন্দ্রের সঙ্গে ভবানন্দের দেশ নিয়ে নানা কথা শুরু হয়। দেশভক্তি কি, ব্রত কি, এই সব নিয়ে নানা আলোচনা হয়। ভবানন্দ মহেন্দ্রকে তাদের দলে যোগ দিতে বলে। মহেন্দ্র কিছুতেই রাজি হয় না। এবার 11 পরিচ্ছেদ। রাত ফুরিয়ে দিন হয়েছে। সেই বনের মধ্যে সত্যানন্দ ঠাকুর হরিণ চর্মে বসিয়া সন্ধ্যা আহ্নিক করিতেছেন। এখানে সত্যানন্দ ঠাকুর তার সন্ধ্যা আহ্নিক করছেন। কাছে বসে ছিল জীবনানন্দ। সেই সময় ভবানন্দ মহেন্দ্র সিংহকে নিয়ে উপস্থিত হন। ব্রহ্মচারী সেখানে সন্ধ্যা আহ্নিক করতে লাগলেন। ঠিক আছে। ব্রহ্মচারীরা জানায় ঈশ্বরের কৃপায় মহেন্দ্র স্ত্রী কন্যাকে রক্ষা করতে পেরেছেন। ব্রহ্মচারী মহেন্দ্রকে নানা ঠাকুর দর্শন করিয়া তারপর একটি সুড়ঙ্গ পথ দেখিয়া দিয়ে বললেন সেখানে তিনি এবং কল্যাণী ও কন্যার দর্শন পাবেন। দলের বাকি সদস্য নির্দেশ দেন মহেন্দ্রকে সাহায্য করবার। তাহলে এই যে মহেন্দ্র, ব্রহ্মচারী এবং ভবানন্দ সকলের একসঙ্গে একটা সাক্ষাৎ কিন্তু এই 11 পরিচ্ছেদে আমরা দেখতে পাই। এবার 12 পরিচ্ছেদ। 12 পরিচ্ছেদে কি বলছেন? মহেন্দ্রর সঙ্গে কল্যাণীর সাক্ষাৎ হলো। এত সময় পেরিয়ে কল্যাণীর হরণ, কল্যাণীর সন্তানকে খুঁজে পাওয়া, কল্যাণীর বনের মধ্যে থাকা, মহেন্দ্রর সঙ্গে সাক্ষাৎ হওয়া, একটা দীর্ঘ সময় পর কিন্তু মহেন্দ্রর সঙ্গে কল্যাণীর সাক্ষাৎ হলো। কল্যাণী কিন্তু একবারের জন্য ভাবেনি যে মহেন্দ্রর সঙ্গে তার আবার সাক্ষাৎ হবে, কিন্তু সাক্ষাৎটা হলো। বনমধ্য থেকে তারা বেরিয়ে পড়তে লাগলেন। তারা বনের মধ্যে থেকে বেরিয়ে পড়ল। তারপর সুকুমারী অর্থাৎ মহেন্দ্রের কন্যার মৃত্যু হলো। সেটা দেখে কল্যাণী বিষ পান করল। যখন মহেন্দ্র কন্যার সুকুমারী মারা গেল, তখন আর কল্যাণী নিজেকে ধরে রাখতে পারল না, তাই সে বিষ পান করল। মহেন্দ্র দিশেহারা হয়ে গেল এবং সত্যানন্দের কাছে আশ্রয় গ্রহণ করল। যখন মহেন্দ্র দেখল যে তার সত্যিকারের সংসার বলে তার কিছুই রইল না,
তখন মহেন্দ্র কার আশ্রয় নিল? সত্যানন্দের আশ্রয় নিল। এই পর্যন্তই এখন বললাম। খুব তাড়াতাড়ি ফিরে আসছি পরবর্তী আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।